আজকের গল্প ডাক যখন আসে। অনিসদেব। ডাক যখন আসে তখন ডাক্তাররা সাড়া না দিয়ে পারে না। এটাই ডাক্তারদের ধর্ম। রোগীর কল এলে যেতেই হবে। সে তুমি এমবিবিএস কি এমডি হও, কিংবা এলএমএম কি আরএমপি হও। কথা বলতে বলতে ডক্টর পণ্ডিত হাসলেন। আজকালকার অনেক ইয়াং ডাক্তার শুনি রাত বিরেতে ডাক এলে যায় না, হয় বইয়ের আড়ালে ঘাপটি মেরে থাকে, নয়তো ফ্যামিলির কেউ বারান্দা কি জানলা দিয়ে বলে দেয় ডাক্তারবাবু ভীষণ শরীর খারাপ, কাল সকালে আসবেন। আমরা তিনজন বেশ মন দিয়ে অংশুদার কথা শুনছিলাম। অংশুদা মানে ডক্টর অংশবিহারী পণ্ডিত। ওর অংশবিহারী নামের যে কি ছাতার মানে কে জানে, তাই আমরা প্রায় সবাই ওকে অংশদার বদলে অংশুদা বলে ডাকি। কিন্তু অংশুদা ওর নামের ব্যাখ্যা দিলে বলেন, শোন, আমাদের জীবদশায় আমরা এই দুনিয়ার ছোট্ট একটা অংশেই শুধু ঘুরে বেড়াই, তাই আমার অংশবিহারী নামটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, বুঝলি? এরপর আর কোনো কথা চলে না। অংশুদার বয়স প্রায় ৭৭-৭৮ হবে। লম্বা শাল গাছের মতো চেহারা, মাথার লম্বা চুল ধপধপে সাদা, তবে মাথার মাঝখানটায় চুল একেবারে ফিকে হয়ে গেছে, আর সেই অভাবটা পুষিয়ে দিয়েছে ধপধপে সাদা চাপদাড়ি। অংশুদার গায়ের রং ঘোর তামাটে। তা না হয়ে যদি ফর্সা হতো তাহলে ওকে দিব্যি সাহেব বলে চালিয়ে দেওয়া যেত। এত বয়সেও চেহারা যা রেখেছেন তাতে ৭৭-এর বদলে ৬০-৬২ বলে ভুল হয়। ডক্টর পণ্ডিতের কথায় আমি একটু একটু মাইন্ড করছিলাম, কারণ আমিও ডাক্তারি নামের নোবেল প্রফেশনে আছি। আর রত্নাকরও যে খুব সহজভাবে কথাগুলো হজম করছে তা নয়, কারণ ও আমার আর অংশুদার মতন ডাক্তার। শুধু কান্তিলাল অংশুদার কথায় সায় দিয়ে ঘাড় নাড়ছিল, আর মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ করে মোসাহেবের মতো হাসছিল। হাসবেই তো, ও বেটা যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ডাক্তার দেখলেই নমুনা ওষুধের ফাইল আর তেল দেওয়াটা ওর ফান্ডামেন্টাল অভ্যাস। অংশবিহারী বললেন, বুঝলে, কত বছর ডাক্তারি করেছি, তার কোনো গাছ পাথর নেই। আর সেই গাছের ডালে ডালে আর পাথরের ফাঁক ফোকরে কত যে ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্সের মণিমুক্ত জমে আছে তারও কোনো হিসেব নেই। আমরা জানি এবারে সেই মণিমুক্তর পাহাড় থেকে এক পিস মণি কিংবা মুক্ত অংশুদা আমাদের প্রেজেন্ট করবেনি, সে আমরা চাই বা না চাই। এরকম মণিমুক্তর পিস আমরা আগেও পেয়েছি। হাতের সিগারেটে হুসহুস করে ৪-৫ বার টান দিয়ে অংশুদা চোখ বুজে ফেললেন। কিছুক্ষণ ওই পোজটা মেনটেন করার পর চোখ খুলে বললেন, আমার ছোটবেলায় একটা অদ্ভুত কেস হয়েছিল। আমি ফস করে জিজ্ঞেস করলাম, আপনি কি ছোটবেলা থেকেই ডাক্তার নাকি? আমার প্রশ্নে রত্নাকরের মুখে এক টুকরো বাঁকা তৃপ্তির হাসি খেলে গেল লক্ষ্য করলাম। অংশুদা হেসে আমার দিকে তাকালেন। কি বুদ্ধি, আমি আমার ডাক্তারির ছোটবেলার কথা বলছি। আরো দুবার সিগারেটে টান, আরো একবার চোখ বোঝা পোজ। তারপর, শোনো ডক্টর অভিনন্দন সরকার, গলায় স্টেথো ঝোলালেই কেউ ডাক্তার হয় না, আর গায়ে কোট চাপালেই কেউ উকিল হয় না। আসল ব্যাপার হলো রেসপেক্ট টু ইয়ার প্রফেশন অ্যান্ড টু মেনটেন ডিগনিটি অফ ইউর প্রফেশন। আজ সন্ধ্যাবেলা এক ওষুধ কোম্পানি দেওয়া পার্টিতে আমরা জড়ো হয়েছিলাম। ওষুধ কোম্পানির প্রচার, বক্তৃতা, ডাক্তারি আলোচনা, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছু শেষ হওয়ার পর আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষিপ্তভাবে বসে গ্যাঁজানি চালিয়ে যাচ্ছিলাম। ডক্টর অংশবিহারী পণ্ডিত মেডিসিনের খুব ঘ্যামটেক ডাক্তার, কিন্তু আমাদের তিনজনের অনেক দিনের চেনা বলে আমাদের কাছে অংশুদা হয়ে গেছেন, ঠিক যেন আমাদের গার্জিয়ান। ওর জ্ঞান আর গুণ আমাদের তিনজনকে খুব টানে, তাই ওর বকুনিতেও আমরা রাগটাগ করি না। টানের পর টান মেরে সিগারেটটা খতম করলেন অংশবিহারী। তারপর গলা খাঁকড়ি দিয়ে শুরু করলেন। একটা মণি অথবা মুক্ত ওর পকেট থেকে বেরিয়ে এলো।
আমি তখন খুব ছোট, মাত্র বছর 3 হলো ডাক্তারি শুরু করেছি। তো আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পুরুলিয়ার কামারগোড়া নামের একটা জায়গায়। সেখানে বিন্তি নামের একটা গ্রামে একটা মেডিকেল ক্যাম্প খোলা হয়েছিল। ওই ক্যাম্পে আমি ছিলাম নীলমণি ডাক্তার, মানে সবেধন নীলমণি আর কি। জায়গাটা পশ্চিমবঙ্গ আর বিহারের বর্ডারের কাছাকাছি। সময়টা 1958 কি 59 হবে। সেই সময়ে ওরকম একটা জায়গার অবস্থা বুঝতেই পারছ। 2-4 ঘর অবস্থাপন্ন মানুষ ছাড়া সবাই খুব গরিব। গোটা গ্রামে একজন বৃদ্ধ কবরেজ, একজন হোমিওপ্যাথি আর একজন এলএমএফ। এরা 3জনই ছিল বিন্তি গ্রামের টোটাল মেডিকেল স্ট্রেংথ। ওদের হাতে কেউ কেউ সেরে উঠত, কেউ বা রোগ সারাতে না পেরে রোগের সঙ্গে নিজেকে মানিয়ে নিত। আবার যাদের কপাল তার চেয়েও খারাপ, তারা রোগ জ্বালার বালাই থেকে চিরবিদায় নিত। আমার মেডিকেল ক্যাম্প বলতে একটা একতলা বাড়ি, পাকা দেওয়াল, মাথায় টিনের চাল, চারপাশে গাছপালা আর খানিকটা তফাতে একটা টিউবওয়েল। আমি ক্যাম্প খুলে বসতে না বসতেই রোগীর আনাগোনা শুরু হয়ে গেল। ওদের কাছেই শুনলাম শুরুতে ওই 3জন ডাক্তার রোগীদের বেশ আস্থাভাজন ছিলেন। সবাই ওদের বলতো হামারা ডক্টর। কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা যে ভদ্রলোক করতেন, তার অপযশ এতটাই ছড়িয়ে পড়ল যে তার চলতি নাম হয়ে গেল হ্যামার ডক্টর, মানে হাতুড়ে ডাক্তার আর কি। আমি বেশ ভয়ে ভয়ে চিকিৎসার কাজ শুরু করেছিলাম। খুব ভেবেচিন্তে ওষুধপত্র দিতাম, আর তাতে খুব অল্প সময়েই আমার হাত যশের কথা ছড়িয়ে গেল। রুগীরা খুশি হয়ে ওদের ক্ষেতের আনাজপাতি নিয়মিত আমাকে দিয়ে যেত। ধান, আখ, আখের গুড়, লাউ, কুমড়ো, যে যা পারত দিত। বারণ করলেও ওরা শুনত না। ওরা আমার নাম দিয়েছিল পণ্ডিত ডাক্তার। শুধু নাম নয়, ওরা যে সম্মান আমাকে দিয়েছিল সেটা ওই নামের সঙ্গে যথেষ্ট মানানসই ছিল। তাই ডাক্তার হিসাবে আমার দায়িত্ব ক্রমাগত বাড়ছিল। ঘটনাটার সূত্রপাত হলো বর্ষার মুখে। গ্রামে স্মল পক্স মানে গুটি বসন্ত দেখা দিল। দিন 7 মধ্যে একজন মারাও গেল। ব্যাপারটা এপিডেমিকের লেভেলে না গেলেও গ্রামের লোকজন বেশ ভয় পেয়ে গেল। কেউ কেউ তো গ্রাম ছেড়ে পালিয়েই গেল। স্মল পক্স এপিডেমিক যে কী জিনিস সেটা 1974-এর মহামারীতে বেশ ভালো রকম বোঝা গিয়েছিল। মাত্র 5 মাসে প্রায় 15,000 লোক বিহার, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলে মারা গিয়েছিল। আমি কলকাতা থেকে স্মল পক্স ভ্যাকসিন আনানোর জন্য পাগল হয়ে গেলাম। নিজেই বাচ্চারে কলকাতায় ছুটলাম। তোরা তো জানিস ভ্যাকসিন মানে কাউপক্সের সিরাম, মানে গো বসন্তের রস। কিন্তু এটা কি জানিস ভ্যাকসিন কথাটা ডক্টর এডওয়ার্ড জেনার প্রথম চালু করেছিলেন, আর শব্দটা তিনি নিয়েছিলেন ল্যাটিন ওয়ার্ড ভ্যাক থেকে। যাই হোক, ভ্যাকসিন জোগাড় করে আমি লড়াই চালাতে লাগলাম। কিন্তু যাদের গুটি বসন্ত ধরে গিয়েছিল তারা স্রেফ ভগবানের নাম জপতে লাগলো, আর মরতেও লাগলো। গ্রামের মানুষ ডেড বডি না পুড়িয়ে কবর দিতে লাগলো। ওদের বিশ্বাস মাটি চাপা দিলে পর গুটি বসন্তের জীবাণু আর বাইরে আসতে পারে না, বরং মৃতদেহ শ্মশানে পোড়াতে গেলে এই জীবাণু ছড়িয়ে পড়তে পারে, ডেড বডি নিয়ে যাওয়ার সময়, আবার পোড়ানোর সময়ও। এইরকম একটা সময়ে বর্ষার প্রকোপ বেড়ে উঠল। একে বর্ষাকাল, তার উপর শুরু হলো নিম্নচাপের এফেক্ট। সে সময় তো আর আজকের মতো ওয়েদার ফোরকাস্ট করার আধুনিক প্রযুক্তি ছিল না। তাই আকাশের দিকে তাকিয়ে লোকজন রোদ কিংবা বৃষ্টির খোঁজে গণৎকারী চালাত। তো তখন বৃষ্টির কেমন একধক শুরু হয়ে গেল। যখন খুশি আসে, যখন খুশি জোরে কিংবা আস্তে হয়। আবার তার খামখেয়ালিপনায় কখনো বা হয়তো 1-2 ঘন্টা বৃষ্টি থেমেই রইল। টিনের চালে বৃষ্টির চরবর চরবর শব্দ আমার কানে সয়ে গেছিল, তাই রাতে ঘুমোতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু একদিন রাতে ওই বৃষ্টির শব্দ ছাপিয়ে কার যেন ডাক শুনতে পেলাম, ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো।
ঘুম ভেঙে গেল। বালিশ থেকে মাথাটা সামান্য তুলে কান খাড়া করে রইলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আবার কে যেন ডেকে উঠল। গলাটা পুরুষ মানুষের। রাত বিরেতে মাঝে মাঝে এই রোগীর লোকজন আমাকে ডাকতে আসে এই ভরসায় যে এরকম ডাক যখন আসে তখন আমি কাউকে ফেরাই না। এটা মাত্র কয়েক মাসেই বিনতি সবাই জেনে গিয়েছিল। তাছাড়া পণ্ডিত ডাক্তার বলে গ্রামের লোকজন আমাকে যে সম্মান দিত, তাতে ডাক্তারি প্রফেশনের ইমেজকে গ্লোরিফাই করাটাই ছিল আমার মেজর রেসপন্সিবিলিটি। রাতে সেই ডাক্তারবাবু ডাকটার মধ্যে কি একটা যেন ছিল, একটা উদ্বেগ, একটা করুণ আরতি, আর তার সঙ্গে মিশেছিল একজন সর্বহারার বুক ফাটা হাহাকার। রোগীর আত্মীয় স্বজনের কাতর ডাক আমি অনেক শুনেছি, কিন্তু এই ডাকটা ছিল তার থেকে আলাদা। বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘরের এক কোণে রাখা হ্যারিকেনের শিখাটাকে উস্কে দিলাম। তারপর সেটা তুলে নিয়ে সদর দরজার কাছে এসে দরজা খুললাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অন্ধকারে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। হ্যারিকেনটা উঁচু করে তুলে ধরলাম। তাতে আগন্তুককে যত না দেখা গেল, তার চেয়ে বেশি দেখা গেল সাদা সাদা বৃষ্টির ফোঁটা। দরজার বাইরে একটা জং ধরা টিনের শেড, সেখান থেকে অঝোর ধারায় বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল। বৃষ্টির চিকের আড়াল ডিঙিয়ে একজন ছায়া ছায়া মানুষকে দেখা গেল। আমাকে দেখেই আবার সেই আকুল স্বরে ডেকে উঠল মানুষটা, ডাক্তারবাবু, জলদি করে একবার চলেন। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তারবাবু, আমি প্রীতানন্দ। কাঁদো কাঁদো স্বরে বলল সে। আমার মুকুন্দ বাবার অবস্থা এখন তখন, সবাই তাকে ফেলে পালিয়ে গেছে। আপনি দয়া করে একটিবার চলেন। আসছি বলে আমি ঘরের ভিতরে চলে এলাম। 1 মিনিটের মধ্যে চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে ছাতা, টর্চ আর ডাক্তারি ব্যাগ। প্রীতানন্দ হাত বাড়িয়ে টর্চের ব্যাগটা নিল। তারপর টর্চের আলো ফেলে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। ছাতাটা আমি মাথায় দিয়েছিলাম বটে, তবে সেটা শুধু ছত্রধর হওয়ার সান্ত্বনা মাত্র। ঝমঝম বৃষ্টি আর মাতাল বাতাস আমাকে চেটেপুটে খেতে লাগল। প্রীতানন্দের গায়ে হালকা নীল হাফ শার্ট আর চিকচিক লুঙ্গি, সেটাও আমার ভাঁজ করে উড়ু পর্যন্ত তোলা। ওর যেটুকু আমার নজরে পড়ছিল তার সবটুকুই জল সপসপে, কিন্তু সেজন্য ওকে এতটুকু বিব্রত কিংবা কাহিল বলে মনে হলো না। প্রীতানন্দকে সরাসরি না চিনলেও ওর সম্পর্কে একটু আধটু জানি। ওর মুকুন্দ বাবার কথাও অল্প স্বল্প জানি। মুকুন্দ বাবা হলেন মুকুন্দ শরণ অধিকারী, এই গ্রামের বর্ধিষ্ণু বাসিন্দা। ওকে ছোটখাটো জমিদার বললেও ভুল বলা হয় না। ওর বিশাল মাপের 3 তলা বাগান বাড়িতে ওর স্ত্রী, ছেলে মেয়ে ছাড়াও অনেক আত্মীয় স্বজন থাকে। সব মিলিয়ে জমজমে বাড়ি। মুকুন্দবাবুর খাস বেয়ারা হচ্ছে এই প্রীতানন্দ। ছোটবেলা থেকেই ওর কাছে থাকে। ওর জমি জমা চাষবাস দেখে, ভাই ফরমাস খাটে। ওকে মুকুন্দ বাবা বলে ডাকে। শুধু ডাকা নয়, প্রীতানন্দ ওকে খুব ভক্তিও করে। গ্রামের অনেকেই প্রীতানন্দকে নিয়ে আলোচনা করে, বলে আগের জন্মে ও সত্যি সত্যি মুকুন্দ শরণের ছেলে ছিল। প্রীতানন্দকে আমি আগে কখনো দেখিনি, আর এই রাতে ঝমঝম বৃষ্টিতে ওকে যে ঠিকঠাক দেখতে পেয়েছি তাও নয়। যেতে যেতে প্রীতানন্দ কথা বলছিল। ও বৃষ্টির শব্দ ছাপিয়ে একটু চেঁচিয়ে কথা বলছিল, কিন্তু তারই মধ্যে কেমন একটা কান্না কান্না ব্যাপার মিশেছিল। দিন 7 আগে মুকুন্দ শরণের গুড়ি বসন্ত হয়েছে, তাতে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। এর মধ্যেই গ্রামে 20-22 জন এই মারণ রোগে মারা গেছে। সুতরাং নিজের প্রাণ বাঁচানোর জন্যে তারা আর দেরি করেনি। কোনো রকম নোটিশ না দিয়েই স্রেফ পালিয়ে গেছে। ওরা কোথায় গেছে প্রীতানন্দ জানে না। ওই খা বাড়িতে প্রীতানন্দ একা ওর অসুস্থ মুকুন্দ বাবাকে আঁকড়ে ধরে পড়ে আছে, যথাসাধ্য সেবা করে চলেছে।
আজ সন্ধ্যে থেকেই মুকুন্দ সরণের অবস্থা ভালো নয়। চোখ বুজে হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। তার মাঝেই পিতু পিতু বলে জ্বরের ঘোরে প্রীতানন্দকে ডাকছেন। যত রাত বেড়েছে অবস্থা ততই খারাপের দিকে গেছে। তারপর জলকাদায় মাখামাখি হয়ে আমরা মুকুন্দ সরণের বাড়ি গিয়ে পৌঁছালাম। একতলার অন্দরমহলের একটা ঘরে ওকে শুয়ে রাখা হয়েছিল। চোখ দুটো বোজা, শরীরটা বিছানায় যেন মিশে গেছে, গায়ের উপর একটা কালো কম্বল চাপানো। মুকুন্দ সরণের বয়স বড়জোর ৬০-৬২ হবে, কিন্তু যে মুখটা কম্বলের বাইরে বেরিয়ে আছে সেটা বেশ বুড়োটে। ফ্যাকাশে মুখ, গাল ভিতরে ঢুকে গেছে, কপাল অনেকটা বড়। তার একপাশে একটা শিবা ফুলে রয়েছে। মাথার চুল তেলহীন রুক্ষ। ঘরে শুধু একটা বাল্ব জ্বলছিল। মাথার উপর সিলিং ফ্যান থাকলেও সেটা চলছিল না। আলোটা বিছানার মাথার দিকে থাকায় মুকুন্দ সরণের চোখের নিচে গাঢ় ছায়া তৈরি হয়ে কালো গর্তের মতো দেখাচ্ছিল। বসে যাওয়া গালেও ছিল একই রকম ছায়া। বিছানার ডান দিকের দেওয়ালে দুটো জানলা খোলা ছিল, সে দুটো দিয়ে জোলো বাতাস আসছিল। কিন্তু তা সত্ত্বেও ঘরের ভিতরে কেমন একটা গরম গুমোট ভাব থম মেরে আটকে ছিল, তার সঙ্গে ডেটল আর ফিনাইলের গন্ধ। প্রীতানন্দ বিছানার পাশে একটা টুল ধরে দিল। আমার ডাক্তারি ব্যাগটা টুলের পাশে রেখে আলতো করে বলল, বসেন ডাক্তারবাবু। আমি বসলাম। মুকুন্দ সরণের অবস্থা যা দেখলাম তাতে ডাক্তারি ব্যাগটার খুলতে ইচ্ছা করল না। ওর সারা মুখে গুটি বসন্তের গুটি খামাচির মতো ছেয়ে গেছে। বড় বড় হাঁ করে শ্বাস টানছেন মুকুন্দ। শ্বাস টানার ঘড়ঘড় ফোঁস শব্দ হচ্ছিল। অনেকক্ষণ জলের নিচে ডুবে থাকার পর কেউ যখন জলের উপরে উঠে এসে শ্বাস নিতে চেষ্টা করে তখন যেরকম শব্দ হয় সেরকম শব্দও মাঝে মাঝে হচ্ছিল। আমি অবাক হয়ে দেখছিলাম একজন অসুস্থ রুগ্ন মানুষ কিভাবে মরিয়া হয়ে অক্সিজেন টানার চেষ্টা করছে। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল। সেই শব্দ ছাপিয়ে ওর প্রায় কানের কাছে মুখ নিয়ে গিয়ে আমি গলা তুললাম। জিজ্ঞেস করলাম, কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? ওর মুখের হাঁ আরো বড় হলো। মুখ দিয়ে আ আ করে একটা জড়ানো শব্দ বেরোলো। আমি কম্বলের নিচে থেকে ওর হাতটা বের করে পালস দেখার চেষ্টা করলাম, কিন্তু আঙুল ছোঁয়াবো কোথায়? সর্বত্রই হিজিবিজি গুটি। তবুও দেখলাম, যেটুকু বুঝলাম তাতে মনে হলো সময় আর নেই। হঠাৎই দেখি খোলা দরজা দিয়ে ৪ জন মানুষ কখন যেন ঘরে ঢুকে পড়েছে। চুপচাপ এসে মুকুন্দ সরণের বিছানার পাশটিতে এসে দাঁড়িয়েছে। এত রাতে এরা কারা? আমার মুখের ভাবে প্রীতানন্দ নীরব প্রশ্নটা ধরতে পেরেছিল। ও আমার কাছে এসে চাপা গলায় বলল, এরা আশেপাশেই থাকেন, মুকুন্দ বাবাকে মাঝে মাঝে দেখতে আসেন। আমি মানুষগুলোকে দেখছিলাম। ওদের মধ্যে কোথাও কোনো মিল নেই, কারণ ওদের ৪ জনের বয়স ৪ রকম। সবচেয়ে ছোট যে, তার বয়স ১৬, আর সবচেয়ে যে বড় তার বয়স প্রায় ৭০-৭২। ওদের গায়ের রং ফর্সা, তামাটে, কালো এবং মিশকালো, কিন্তু সবারই মুখে কেমন একটা বিষণ্ণ প্রশান্ত ভাব, যেন ওরা বুঝতে পেরেছে মুকুন্দ সরণের সময় ফুরিয়ে এসেছে, ডাক এসে গেছে। কীরকম দেখছেন ডাক্তারবাবু? প্রীতানন্দ জিজ্ঞেস করল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লাম। বললাম, সেরকম কোনো আশা দেখছি না প্রীতানন্দ। আমার কথায় অতিথি ৪ জনের মুখে বিষণ্ণতার ছায়া গাঢ় হলো যেন। ওদের মধ্যে যে সবচেয়ে বয়স্ক সে মুকুন্দ শিওরের কাছে গিয়ে ওর কপালে হাত রাখল, বিড়বিড় করে কি যেন বলল। সেদিকে তাকিয়ে বাকি ৩ জনে মাথা নাড়ল, যেন বিড়বিড় করে বলা কথাগুলো ওরা শুনতে পেয়েছে। প্রীতানন্দর মুখেও হতাশ ছায়ার পারদ পড়েছে। সেটা লক্ষ্য করে আমি বললাম, প্রীতানন্দ, একবার কোরামিন ইঞ্জেকশন দিয়ে চেষ্টা করে দেখি। ডাক্তারি ব্যাগটা আমি কোলে তুলে নিলাম। আমার জামা কাপড় বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছে, কিন্তু তা সত্ত্বেও বেশ গরম লাগছিল। গালে গলায় বেশ ঘাম হচ্ছিল। তাই প্রীতানন্দকে ইশারা করে সিলিং ফ্যানটা চালাতে বললাম। তখনই খেয়াল করলাম
প্রীতানন্দের জামা কাপড় শুকনো, অথচ ভেজা জামা কাপড়ে আমি এখনো বেশ নাজেহাল। তাহলে ওর জামা কাপড় শুকোলো কি করে? নাকি এর ফাঁকে ও পোশাক বদলে এসেছে? কিন্তু বদলে এলেও কি হুবহু একই রঙের পোশাক পরে আসা সম্ভব? এ তো আর কোনো ইউনিফর্ম নয়। যাই হোক, ওসব চিন্তা ছেড়ে আমি ডাক্তারিতে মনোযোগ দিলাম। ইঞ্জেকশনটা রেডি করছি, তখনই মুকুন্দশরণ হেঁচকি তুলতে শুরু করলেন। মাথাটা পাগলের মতো এপাশ ওপাশ ঝাঁকাতে লাগলেন। ওর থুতনিটা সিলিংয়ের দিকে তাক করে স্থির হয়ে গেল। মুখের হাঁটা বিশাল গহ্বরের চেহারা নিল। একটা মিহি হেঁচকির একটানা শব্দ বেরিয়ে এলো গলা চিরে। তার সঙ্গে খানিকটা গাঢ় সাদা ধোঁয়া। ধোঁয়ার সাদা আঁকাবাঁকা রেখা শূন্যে ভাসতে লাগলো। তখনই বুঝলাম সব শেষ। আমি একা নয়, ঘরে হাজির প্রত্যেকেই বুঝতে পেরেছিল সব শেষ। মুকুন্দশরণের হাঁ করা শীর্ণ মুখটা বীভৎস দেখাচ্ছিল। প্রীতানন্দ ঝাঁপিয়ে পড়ল কালো কম্বলের ওপর। মৃত শরীরটাকে আঁকড়ে ধরে চিৎকার করে বিলাপ করতে লাগলো। মুকুন্দ বাবা গো, আমায় ছেড়ে কোথায় গেলে গো? আমি প্রভুভক্ত আশ্চর্য মানুষটাকে দেখছিলাম। এরকম টান আর ভক্তি শ্রদ্ধা সহজে দেখা যায় না। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। পাখার হাওয়ায় মৃত মুকুন্দশরণের চুল উঠছিল। আমার জামার হাতা তীর তীর করে কাঁপছিল। আমার মাথার চুলও যে উঠছে সেটাও দিব্যি টের পাচ্ছিলাম। কিন্তু ওই পর্যন্তই। আমি আর মুকুন্দশরণ ছাড়া বাতাস বোধহয় আর কাউকেই স্পর্শ করতে পারছিল না। কারণ প্রীতানন্দের পোশাক কিংবা চুল বাতাসে এক চুলও কাঁপছিল না। অথচ বাতাসের ঝাপট আমি ভালোই টের পাচ্ছি। প্রীতানন্দ তখনও ইনিয়ে বিনিয়ে কাঁদছিল, আর কাঁদতে কাঁদতেই বলছিল, এসব মায়া গো মুকুন্দ বাবা, মায়া। সেই মায়ার টানে আমি মাটির নিচে থেকেও তোমার সেবা যত্ন করতে ফিরে এসেছি। আমারে যখন গুটি বসন্ত ধরল, তখনই তোমাকে বললাম, বাবা পালাও, নইলে এ মারণ রোগ তোমারেও ছুঁয়ে ফেলবে। তো তুমি গরিবের কথা কানে তুললে না মুকুন্দ বাবা। বাবা গো, এবারে যেন তোমার সঙ্গে আমার দেখা হয়। মাটির নিচে একা একা থাকতে আর ভালো লাগে না। মুকুন্দ বাবা গো। প্রীতানন্দের বিলাপ শুনব কি? ওর কথাগুলো আমার চেতনায় বরফের ধারালো ছুরির মতো কেটে বসতে লাগলো। আমার অসাড় আঙুল থেকে ডাক্তারি ব্যাগটা খসে পড়ে গেল মেঝেতে। পড়ে যাওয়ার সেই শব্দটা বহু দূর থেকে ভেসে আসা ফাঁপা প্রতিধ্বনির মতো বারবার কানে এসে বাজতে লাগলো। আগে চোখে পড়েনি, কিন্তু এখন পড়ল। প্রীতানন্দের পোশাকের নানা জায়গায় মাটির ছাপ। সে কেউ মাটির নিচে থেকে উঠে এসেছে বলে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। প্রীতানন্দের দিক থেকে নজর ফিরিয়ে চারজন অতিথির দিকে তাকালাম। ওদের চারজনের পোশাকই শুকনো খটখটে, অথচ বাইরের বৃষ্টি এক লহমার জন্য থামেনি। ওদের জামা কাপড়েও দেখলাম এখানে সেখানে মাটির দাগ। এটাই বোধহয় ওদের চারজনের মধ্যে একমাত্র মিল। কিন্তু ওদের জামা কাপড় বাতাসে নড়ছিল না। ওদের প্রত্যেকে ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসির ছোঁয়া। ওরা চুপচাপ মুকুন্দশরণের খাটের চার কোণে গিয়ে দাঁড়ালো। তারপর প্রীতানন্দের দিকে প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। আমি বোধহয় আর সইতে পারিনি। ভয়ে চিৎকার করে উঠেছিলাম, আর একই সঙ্গে প্রশ্ন করে ফেলেছিলাম, কে আপনারা, কে? উত্তরে যা শুনেছিলাম সেটা আজও আমার কানে লেগে আছে। শস্ত্র সকল আমাদের ছেদন করিতে পারে না, অগ্নি আমাদের দহন করিতে পারে না, জল আমাদের আর্দ্র করিতে পারে না, বায়ু আমাদের শুষ্ক করিতে পারে না। এই কথাগুলোই ওরা সমাস্বরে বারবার বলতে লাগলো। অথচ ওদের কারো ঠোঁট নড়ছিল না। আমি শুধু এটুকু বুঝতে পারছিলাম, ওরা সবাই মুকুন্দশরণকে নিতে এসেছে। ওদের একজন এগিয়ে গেল ঘরের একমাত্র আলোটার কাছে। তারপর একটা হাত লম্বা করে পৌঁছে দিল জ্বলন্ত বাল্বটার কাছে। গরম বাল্বটা মুঠো করে ধরল। ঘরটা ছায়ায় ছেয়ে গেল। তারপর হাতের চাপ দিতেই শুধু কাঁচ ভাঙার শব্দ শুনলাম, তবে কিছুই দেখতে পেলাম না, কারণ তখন আলো নিভে গেছে। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।